আহ, আসুন বন্ধুরা, আমরা শুরু করছি আজকের এপিসোড। আমরা শুরু করছি আজকের এপিসোড। দেখা যাক যে প্রশ্নগুলো আসবে। শুরু করে দেই। আজকের আলোচনা আমরা শুরু করছি ইনশাল্লাহ। তো আজকের আলোচনা আমরা শুরু করব দুর্দান্ত এক ভদ্রলোককে দিয়ে। আজকের আলোচনার বিষয় হচ্ছে দণ্ডবিধি। সো এই ব্যক্তিটার সাথে দণ্ডবিধির যে একটা সম্পর্ক, এই জন্য ছবিটা আগে দেখে নেন সবাই। যেখান থেকে প্রশ্ন আসবে আমরা সেগুলো পড়াবো। দণ্ডবিধিতে কোশ্চিন হবে 20টি কোশ্চিন। সো এই 20টি প্রশ্ন আমরা পড়ে নেব মনোযোগ দিয়ে। দণ্ডবিধির সাথে জড়িত এই সেই ব্যক্তি, আমরা জানি থমাস ব্যাবিংটন ম্যাকুলে। এই থমাস ব্যাবিংটন ম্যাকুলে সাহেব হচ্ছেন দণ্ডবিধি প্রণয়নে এর ভূমিকা অসাধারণ। আমরা দেখেছি আইনের ইতিহাসের দিকে যদি একটু তাকাই, ভারতীয় উপমহাদেশে আইনের ইতিহাসের দিকে তাকালে আমরা দেখতে পাই 1834 সালে ভারত উপমহাদেশে প্রথম আইন কমিশন হয়। সেখানে আমরা দণ্ডবিধির খসড়া প্রণয়ন করতে আমরা দেখেছি ম্যাকুলে সাহেব ছিলেন চেয়ারম্যান। পরীক্ষায় আসতে পারে যে ভারতীয় উপমহাদেশের প্রথম আইন কমিশনের চেয়ারম্যান কে ছিলেন। আমরা উত্তর করব থমাস ব্যাবিংটন ম্যাকুলে। এখানে 4 জন কমিশনার ছিলেন। কমিশনার ছিলেন 4 জন আর চেয়ারম্যান ছিল 1 জন। এই কমিশনার গুলো হচ্ছে আমরা দেখতে চাই সবাই জয়েন করেছেন কিনা। আমরা একটু ঘুরে আসতে চাই সেই পেজটা থেকে। আমরা দেখতে পাই যে এখানে আমাদের শুরু হয়ে গেছে কিনা আমরা দেখি। অলরেডি 9 জন চলে এসেছে। ওকে, আমরা দেখে ফেলেছি অলরেডি। লিঙ্কটা আমরা দিয়ে দিই আমাদের ভদ্রলোক কিবরিয়া সাহেব। সো এখান থেকে একটা প্রশ্ন 100% আসবে যে আইনের ইতিহাস থেকে ভারতীয় উপমহাদেশে প্রথম আইন কমিশন হয়েছিল 1834 সালে। সেখানে আমরা চেয়ারম্যানকে দেখেছিলাম থমাস ব্যাবিংটন ম্যাকুলে। এই সেই ভদ্রলোক। এই কোশ্চেনটা 100% পরীক্ষায় আসবে। সো
আমরা খুবই সহজে এটিকে উপলব্ধি করব যে আইনটা কত সুন্দর আসলে। আমরা যা বলছিলাম, আইন কমিশন হয়েছিল 1834 সালে। সেখানে আমরা চেয়ারম্যানকে দেখেছিলাম থমাস ব্যাবিংটন ম্যাকুলে, এই সেই ভদ্রলোক। ওকে, আমরা দেখতে পাচ্ছি যে এই থমাস ব্যাবিংটন ম্যাকুলে সাহেব, ভদ্রলোক ম্যাকুলে সাহেব ছিল আইন কমিশনের চেয়ারম্যান, কিন্তু কমিশনার ছিল 4 জন। সেটা মনে রাখার উপায় হচ্ছে একা মেমি মনে রাখলেই হবে। একা মেমি, এই 4 জন ছিল কমিশনার। এই এতে হচ্ছে ভদ্রলোক অ্যান্ডারসন ছিল এখানকার কমিশনার একজন, অ্যান্ডারসন। আর এই ক্যাতে ছিল ক্যামেরুন ছিল কমিশনার, আর ম্যাতে ছিল ম্যাকলিওড। আমরা দেখতে পাই ম্যাকলিওড ভদ্রকে, আর মিতে ছিল মিলেট। এই 4 জন ছিল ভারতীয় উপমহাদেশের প্রথম আইন কমিশনের 4 জন কমিশনার, একজন চেয়ারম্যান। এদেরকে দায়িত্ব দেওয়া হয়েছিল যে একটা ভারতীয় উপমহাদেশের জন্য একটা দণ্ডবিধি প্রণয়ন করার, একটা খসড়া করার দায়িত্ব দেওয়া হয়েছিল। এই দণ্ডবিধি পরবর্তীতে 1860 সালে আমরা দেখতে পাই এর ফলস্বরূপ আমাদের হাতে চলে আসে দ্য পেনাল কোড 1860 সাল। তো এখান থেকে একটা কোশ্চেন 100% আসবে, 100%। দ্বিতীয় প্রশ্নটা কোথা থেকে আসবে তার আগে যাওয়ার আগে বলতে পারি যে আসলে আপনারা শুনতে পাচ্ছেন কিনা, এই আইনটা একটা তত্ত্বগত আইন, কারণ এই আইনে শাস্তি এবং আমরা দেখেছি অপরাধের সংজ্ঞা উপাদান এখানে দেওয়া আছে। এ কারণে এই আইনটাকে আমরা বলছি তত্ত্বগত বা সাবস্টেন্টিভ ল। এখন আমরা এই আইনে দেখেছি, এখান থেকে একটা প্রশ্ন আসার সুযোগ আছে, উদাহরণ থেকে একটা আসবে, সেটা আমরা একটু দেখে ফেলি। এই জায়গাটার থেকে একটা কোশ্চেন এই আইনে দিতে পারে, তার মানে ওখান থেকে একটা কোশ্চেন হয়ে গেল। নেক্সট যে কোশ্চেনটা আসবে সেখান থেকে আমরা বলতে পারি সেটা হচ্ছে এই সেই জায়গাটা থেকে একটা কোশ্চেন আমরা দেখতে পাবো। সেই কোশ্চেনটা কি, এই আইনে টোটাল ধারা আছে 511, এত পড়ার সময় আমাদের নাই। একটা সন্তান কখনো এতগুলো ধারা পড়তে পারবে না। 511 ধারার মধ্যে কোন কোটা ধারা দরকার এটুকু বাছাই করে পড়তে হবে। এবার বলতেছি যে এই আইনে ধরেন এটা একটা বাংলাদেশ ভূখণ্ড, এই বাংলাদেশ ভূখণ্ডর এটা চট্টগ্রাম, এই ভিতরে কোনো অপরাধ ঘটলে তখন ধারা 2 আসবে। এবং আমরা দেখতে পাই বাংলাদেশের বাইরে যখন ক্রাইমগুলা, ধরেন এটা একটা মায়ানমার, এই মায়ানমারে যখন একটা ক্রাইম ঘটে যাচ্ছে তখন কিন্তু বাংলাদেশের ভূখণ্ডের বাহিরে ঘটছে, তখন কিন্তু 3+4 ধারা চলে আসবে। এবার এই একই বিষয়কে কেন্দ্র করলে আমরা দেখতে পাই, এটা তো বলা হচ্ছে পেনাল কোডের বিষয়। এবার এই একই জিনিস যখন আমরা সিআরপিসির দিকে তাকাবো তখন আমরা দেখতে পাই যে বাংলাদেশের ভিতরে যখন অপরাধ করছে 177 ধারা চলে আসতেছে, এরপরে 179 ধারা চলে আসছে, এরপরে 182 ধারা চলে আসতেছে। কিন্তু পেনাল কোড ভদ্রলোক বলতেছে বাংলাদেশের ভিতরে হলে 2 আর বাইরে ঘটলে 3 আর 4 প্রযোজ্য হবে। এবার 3 আর 4 মধ্যে পার্থক্যটা কি? 3 শুধু বাংলাদেশি নাগরিকের ক্ষেত্রে প্রযোজ্য, বাংলাদেশি নাগরিকের প্রযোজ্য, আর 4 হচ্ছে বাংলাদেশি এবং বিদেশিদের জন্য প্রযোজ্য। সো ব্যাপারটা হচ্ছে একটা আইন বুঝতে গেলে সৌন্দর্য বুঝতে হবে। এবার এখান থেকে একটা উদাহরণ পরীক্ষায় কিন্তু 100% আসবে। বলবে এক্স একজন উগান্ডার নাগরিক,
এরকম বলবে। বাংলাদেশের ভিতরে যদি করে, বাহিরে একটা বিদেশি নাগরিক যেহেতু আসতেছে, এর ভিতরে করলেও কিন্তু ক্রাইম হবে। বিদেশি, ধরো চট্টগ্রামে কোনো ক্রাইম করতেছে বিদেশি নাগরিক এসে, সেটা ভিতরে করাটা 2 ধারা, বাইরে করলে 3 আর 4 ধারা, এর থেকে মোটামুটি একটা। আর যদি আমরা সিআরপিসির দিকে তাকাই, ধরেন পুরো এই জনটাকে আমরা ভারত বলতেছি, তার মানে বাংলাদেশের বাইরে। এই বাংলাদেশের বাইরে যখন সিআরপিসি আসতেছে 188 ধারা সেখানে কাজ করছে বাংলাদেশের বাইরে অপরাধ ঘটলে। তো এখান থেকে একটা প্রশ্ন ইনশাল্লাহ আসবে, না বুঝতে পারলে কমেন্টে করতে পারবেন, ফোন দিতে পারবেন, কোনো সমস্যা নাই। এরপরে হচ্ছে আমাদের যেটা পড়তে হবে, আমরা বলতে পারি যে বাংলাদেশি আর নিবন্ধিত জাহাজ বিমানে বিদেশি নাগরিক হলে এটা হচ্ছে, আমরা বলতে পারছি যে 4-এর 1-এ বাংলাদেশ নাগরিক আর 4-এর 2-এ কিন্তু আবার বাংলাদেশে বিদেশি নাগরিক। এই জায়গাটা একটু কনসেপ্টটা ক্লিয়ার করা দরকার। 4-এর 1 উপধারাতে বাংলাদেশি আর 4-এর 2 উপধারাতে বলা হচ্ছে বাংলাদেশি বিদেশি নাগরিক। সো এটা একটা ফ্যাক্টর বলে আমরা মনে করছি। এবার যদি আমরা একটু দেখে আসি, একটু কমেন্টটা অনেকে ঢুকলো কিনা আমরা একটু দেখে আসি, বোঝা যাচ্ছে কিনা একটু কমেন্টে জানান যে বুঝতে সমস্যা হচ্ছে কিনা। কমেন্টও আমি পড়বো। অনেকেই দেখতেছেন, শিকদার রহমান আদার 7 আদার ওয়াচিং দেখতেছে, ভালো কথা। কিন্তু মূল কথা হচ্ছে যে আমাদের যেটা বুঝতে হবে, বিশেষ করে যেটা বুঝতে হবে যে কেউ যদি না বুঝতে পারেন একটু কমেন্টে আমাদের বলে দেন, আমরা এটাকে বুঝাবো। সো রফিকুল ইসলাম বুঝতে পারছেন কি বাবা? না বুঝতে পারলে আমাকে বললেই হয়ে যাবে, রফিকুল ইসলাম। সো এখান থেকে প্রবলেমেটিক কোশ্চিনও আসতে পারে, তখনও কিন্তু আমরা পাবো। প্রবলেমেটিক লিখিততে যদি আমরা বলি, ধরেন এ নামের একজন বিদেশি ও বাংলাদেশে এসে একটা ফার্ম গেটে একটা মার্ডার করেছে। তো এখানে এটা আইনের বিধান উল্লেখপূর্বক লিখুন। আপনার কাজ হচ্ছে তখন ঘটনাটা লিখে ফেলা। এই ঘটনা লিখে আপনি লিখবেন বিচার্য বিষয় কি, এটা দণ্ডবিধি অনুযায়ী বিচার হবে কিনা, রিটেন প্রিলি একই পড়া, এবং সিদ্ধান্ত কি হবে যে এটা হবে কিনা, অবশ্যই হবে। এবার কারণটা কি হবে, এই কারণ মানে ধারা, কোন ধারাটা এখানে বসবে, এই ধারাটা বসে ব্যাখ্যা দিলেই হবে। এবং লাস্টে একটা বিখ্যাত কেস ল জুড়ে দিতে হবে, যে ভিপিন চ্যাপ্রিন একটা কেস আছে, এই বিখ্যাত মামলাটা এখানে ঢুকে দিতে হবে, যেই মামলায় এই একই ঘটনা হয়েছে। উগান্ডার একটা নাগরিক যদি বাংলাদেশে ভূখণ্ডে করে, বাংলাদেশের পেনাল কোড অনুযায়ী বিচার হবে কিনা। আসলে প্রিলি পড়া, রিটেন পড়া, ভাইবা পড়া এগুলো একই। মানুষ যখন বোঝে না, মনে করে প্রিলি ভিন্ন, রিটেন ভিন্ন, এগুলো আলাদা চিন্তা করে। আলাদা চিন্তার বৃত্ত থেকে বাহিরে আসতে হবে আমাদের। আসুন আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। এবারে আমরা যেটা দেখতে পাই যে কোন ধারাতে কি আছে, এই জায়গাগুলো আমরা কিন্তু বুঝি না। একটা সন্তান ধরেন একটা বাংলাদেশে পড়তেছে, কিভাবে পড়তেছে, ধরেন এমন পড়তে পারে যে এমন হতে পারে, দেখেন একটু চিন্তা করেন যে একটা সন্তান কিন্তু দণ্ডবিধি পড়তেছে। এখন দণ্ডবিধি পড়তে গিয়ে এরকম একটা টেনশনে পড়ে যাচ্ছে, কেমন দেখেন তো, এই মেয়েটার মতো একটা টেনশনে পড়ে যাচ্ছে যে আসলে কিভাবে পড়বো, শফিক নজরুল কি বলে এত সব। তো এই জায়গাটার থেকে একটা কোশ্চিন আসার সুযোগ আছে, আমরা যেটাকে সংজ্ঞা বলতে পারি। এই সংজ্ঞাগুলো পড়তেছে, এটা অবশ্য ল ডক্টর পড়তেছে মেয়েটা। তো ওই মেয়েটাকে জিজ্ঞাসা করা হলো, তুমি কোথায় পড়ো বাবা? ল ডক্টরে পড়ি। তাহলে সংজ্ঞাগুলো কোথায় আছে, কি আছে, এগুলো কিন্তু তার মনে থাকতেছে না। তখন আমরা কি করতে পারি যে সংজ্ঞাগুলো 6 থেকে 52 কতে আছে। এখন 6 থেকে 52 ক ধারা পর্যন্ত বা এ ধারা পর্যন্ত এত পড়ার তো সুযোগ নাই। আমরা অল্প পড়বো কিভাবে, অল্প পড়ে আসলে এতগুলো বুঝবো কিভাবে? আমরা যদি চিন্তা করি, এমনটা চিন্তা করি যে ও বিবি, এরকম চিন্তা করতেছি, ও বিবি, আমরা একটু সরে দিই, সরি, সংজ্ঞাগুলোকে আমরা যদি পড়ি এভাবে, ও বিবি, বিবি মানে কি বোঝাই যাচ্ছে, ও বিবি, দেখেন তাড়াতাড়ি চলে আসবে, ও বিবি তারপরে অপবিশ্বাস,
ও বিবি অপু কি, তারপরে বলতেছে ও বিবি অপু, এরপরে হচ্ছে কি অন করে আসো, অন করে আসো, কি আসো মানে টিভি অন করে বা সুইচ অন করে বা অনলাইনে আসো। তাহলে এর মধ্যে যদি আমরা চিন্তা করি তাহলে কিন্তু অন করে আসো, তারপরে আমরা বলতে পারি অদ্রি, তার মানে ওই মেয়েটার নাম হচ্ছে অদ্রি। তাহলে অতে আমরা কি বুঝাচ্ছি দেখেন কোনটা কোন ধারাতে আছে। এই অ দ্বারা আমরা বুঝাচ্ছি যেটা, সেটা হচ্ছে অবৈধ লাভ। এটা কিন্তু পরীক্ষায় আসতে পারে অনেক সময়। এই অবৈধ লাভ বা অবৈধ, এখান থেকে প্যাস মারে দিতে পারে, অবৈধ লাভ যেখানে সেখানে তো ক্ষতি আছেই। তাহলে বলা যাবে অবৈধ লাভ বা ক্ষতি জিনিসটা কোথায় আছে, কত ধারাতে, এইটা কিন্তু আসতে পারে। শূন্যস্থান বা অবৈধ লাভ বা ক্ষতি, যেখানে লাভ আছে সেখানে ক্ষতি অটো আছে, এটা আছে 23 ধারা। এই 23 ধারাটাতে সংজ্ঞা আছে। এরপরে বিতে কি, বিতে এরা বলতেছে বিচারক আছে 19-এ, একজন বিচারক ভদ্রলোক বসে আছে 19 ধারাতে। এরপরে এই বিতে আমরা দেখতে পাচ্ছি আইন বলতেছে যে বিচার আদালত 20-এ আছে। বিচার আদালতের কথা শুনলেই মনে হচ্ছে যে বিচার আদালত, বিচার আদালত 20-এ আছে। আদালত বিচার বাইকলা শুনলেই 20-20 মনে হয়। এরপরে হচ্ছে অতে কি, এই অটাতে বর্ণটার দিকে তাকালে আমরা বুঝতে পারছি আইন বলতেছে অসাধুভাবে 24-এ। তাহলে ডিসঅনেস্টলি, এই অসাধুভাবে এটা আছে আবার 24-এ। এরপরে পথে কি আছে, ধরো পথে প্রতারণা আছে, তাহলে প্রতারণাটা কোথায় আছে, প্রতারণাটা দেখলেই বোঝা যাচ্ছে যে 25-এ আছে। 25-এও প আছে, 25 বর্ণে প আছে 25, এখানে প্রতারণার প আছে, মনে রাখবেন এভাবে। তারপরে অনের অটা কি, দুন্ত নতে নকল, এই দুন্ত ন যখন দেখতেছি এটা নকল আছে, নকল তাহলে কোথায় আছে। আর শরীয়তে কি আমরা বলতে পারছি যে অসাধুভাবে বুঝলাম, নকল আছে 28-এ, খাটাসরা নকল করে, 28 খাটাস, খাটাসরা নকল করে। আর এই শরীয়তে কি আছে, এরা বলছে যে অপরাধ আছে 40-এ, এই অর্থে হচ্ছে অপরাধ, এটা মাঝে মাঝে আসে, এই অপরাধ আছে 40, নবুয়াত পায় 40 বছরে অপরাধ হয়ে যাবে। আর আতে কি আশ্রয়, 52 কততে আছে, আশ্রয় আছে 52-তে, 52 কতে আছে আশ্রয়, হারবোর যেটা অপরাধীকে আশ্রয় দেওয়া 52 ক। আর দুন্তর সতে কি আছে, আমরা দেখতে পাচ্ছি দুন্তর সতে এরা বুঝাচ্ছে সরল বিশ্বাস 52-তে আছে। 52 ভাষা আন্দোলনের সরল বিশ্বাসে আমরা একটা ভাষা আন্দোলন করতে গেছি, ভাষা আন্দোলনকে টেনশনে ফেলাই স্যার। জিনিসটা এখানে দেখা যাচ্ছে যে অবৈধ লাভ আমরা ক্লিয়ার, অপরাধ আমরা দেখতে পাচ্ছি, আসর দুন্তস্ব গেল, এই দুন্ত গেল। অতে কি আছে, দতে হচ্ছে তোমার দলিল, এই দতে হচ্ছে দলিল, এই দলিল তাহলে কোথায় আছে, বুঝাই যাচ্ছে দলিল বলতেছে 29-এ, মূল্যবান জামানত টামানত 29-এ আছে। তো এই জায়গাটার থেকে একটা কোশ্চিন মেবি আসতে পারে, খুব যে আসবে এমন কোনো নাই, 99%, 100% না, এখান থেকে হতে পারে, মেবি হতে পারে এই ধারা গুলার থেকে। সো এখান থেকে আসতে পারে। এবার আমরা যেটা দেখবো পরার্থ দায়, এখান থেকে একটা কোশ্চেন মাস্ট আসবে, স্পষ্ট শোনা যাচ্ছে কিনা কিবরিয়া সাহেব, আসাদ। আচ্ছা, এইবারে আমরা ভিকারিয়াস লায়াবিলিটি থেকে একটা কোশ্চেন আসবে, এটা আমরা একটু দেখে ফেলি। ভিকারিয়াস লায়াবিলিটি মানে হচ্ছে পরার্থ দায়, অন্য একজন অপরাধ করলে সেটা কিন্তু আসলে আরেকজনের অপরাধ যে হবে এমন না। তো মাঝে মাঝে এই ভিকারিয়াস লায়াবিলিটিটা হয়ে যায়, সেটা একটু ভেজাল হয়ে যায় আমাদের। ভিকারিয়াস লায়াবিলিটি কেমন, দেখা যাচ্ছে যে এমন হতে পারে যে আমরা এমন বলতে পারি যে কি বলতে পারি, ভিকারিয়াস লায়াবিলিটি আমরা বলতে পারি যে সেটাকে এইভাবে বলতে পারি, দেখা যাক এই একটু শিখে ফেলি আমরা। তো এখান থেকে একটা কোশ্চেন হয়ে যাবে। ভিকারিয়াস লায়াবিলিটি হতে গেলে আসলে আমরা জানি যে
ভিকারিয়াস লায়াবিলিটিটা হচ্ছে যে পরার্থ দায়, ইংলিশে পরার্থ দায় বলা হয়। আমরা জানি যে ভিকারিয়াস লায়াবিলিটি ইংলিশে এটাকে বলা হচ্ছে ভিকারিয়াস, টটে ব্যবহার হয় ভিকারিয়াস লায়াবিলিটি। পরীক্ষায় বলবে নিচের কোনটি ভিকারিয়াস লায়াবিলিটি শোনানো, এটার বাংলা হচ্ছে পরার্থ দায়। পরার্থ দায়, পরার্থ মানে কি? আমরা জানি যে ধরো এটা যদি মনে করি যে পিতা, বা এটা পুত্র যদি বলতে পারি, পুত্র বলতে পারি, এটাও বলতে পারি। ধরো এটা পিতা, এটাকে পুত্র বলতেছি। আমরা জানি যে পিতা কোনো অপরাধ করলে সন্তান দোষী হবে না, বা সন্তান কোনো অপরাধ করলে পিতা দোষী হবে না। এটাই হচ্ছে ফৌজদারির মূল নীতি। কিন্তু দেখা যায় অনেক সময় দণ্ডবিধিতে দেখা যায় যে অনেকে একজনের কাজের জন্য আরেকজনও দায়ী হয়, সেটাকে বলা হচ্ছে পরার্থ দায়। দণ্ডবিধি কিছু ধারাতে পরীক্ষায় আসবে নিচের কোন ধারাটি ভিকারিয়াস বা পরার্থ দায়ের সাথে জড়িত নয় বা হয়। আমরা জানি যে এই ধারাগুলো হচ্ছে 34 ধারা। 34 ধারায় আমরা জানি একটা বিষয় মনে পড়ে কিনা আপনাদের, আমরা যখন দেখেছিলাম বারেন্দু কুমার কেসে, সেখানে আমরা কি দেখেছিলাম? এই বারেন্দু কুমার ঘোষ বনাম এই কেসে কি দেখেছিলাম? বারেন্দু কুমার ঘোষ বনাম কিং, আমরা দেখেছি যে এম্পায়ার। এই কেসে যখন আমরা মুখ ফিরে নিয়েছিলাম, তার ঘটনা ছিল এম্পায়ার কেসে 1925-24 দিকের একটা মামলা, বিখ্যাত মামলা। তো এই কেসে আমরা দেখেছিলাম একটা পোস্টমাস্টার হত্যার কাহিনী। তো এই পোস্টমাস্টার হত্যার কাহিনীতে আমরা যেটা ফিল করেছিলাম, পোস্টমাস্টার হত্যা করেছিলেন 2 বা ততোধিক লোক গিয়েছিল। সেখানে আমরা দেখেছি 34 ধারায় অপরাধ সংগঠন করেছিল। এই বারেন্দু কুমার ঘোষকে নিম্ন আদালত ফাঁসি দিয়েছিল। তো এই নিম্ন আদালত যখন ফাঁসি দিল, তখন ওই সময়ে উচ্চ আদালত ছিল প্রিভি কাউন্সিল। এই প্রিভি কাউন্সিলে বারেন্দু কুমার ঘোষ আপিল করলেন। এখন আপিলেও কিন্তু তার ফাঁসির রায় বহাল রাখলেন। এবার বারেন্দু কুমার ঘোষ বললেন, আমরা ঠিক আছে 2-3 জন 2 বা ততোধিক লোক গেছি, পোস্টমাস্টারকে আমি তো মারিনি। আসলে পোস্টমাস্টার সেই সময় টাকা গুনতেছিল, এদের মধ্যে একজন গুলি করে তাকে হত্যা করেছিল। এই বারেন্দু কুমার ঘোষের আইনজীবী অ্যাডভোকেট সেফগার্ড নিচ্ছিল যে আমি তো মারিনি, আমি তো তখন দরজায় দাঁড়িয়ে বাইরে পাহারা দিচ্ছিলাম, আমি তো খুন করিনি রে বাবা, আমি কেন ভিকারিয়াস লায়াবিলিটিতে জড়িত হব? এবার বলেছিল 34 ধারায় অপরাধ 2 বা ততোধিক, সেখানে যদি কেউ ক্রাইম নাও ঘটায়, অন্য ওদের মধ্যে একজন ঘটায়, সমানভাবে তারা দায়ী হবে। এই জন্য এখানে বলা হয়েছিল জয়েন্ট লায়াবিলিটি। এই জয়েন্ট লায়াবিলিটির প্রসঙ্গটাকে আমরা বলতে পারি পরার্থ দায়। একজন গুলি করে মারল, কিন্তু বারেন্দু কুমার ঘোষ না মারা সত্ত্বেও আমরা দেখলাম যে সমান অপরাধে তারা দোষী সাব্যস্ত হলো। অপরাধ করলো একজন আর শাস্তিও হয়ে গেল সমান, সেটিকেই বলা হচ্ছে আমাদের পরার্থ দায়। এই 34-এর মতো আমরা দেখতে পাই 149ও ভিকারিয়াস লায়াবিলিটি জয়েন করছে। পরীক্ষায় আসতে পারে নিচের কোন ধারাটি পরার্থ দায়ের সাথে জড়িত নয় বা হয়। তো 34-এর পর 149-এর পর 109 ধারাও আমরা দেখেছি অ্যাবেটমেন্ট এর ক্ষেত্রে ওটা জড়িত। তার মানে 34, 149-এ আছে 5 বা ততোধিক লোক, আর এখানে 2 বা ততোধিক লোক। এইখানে প্ররোচনার ক্ষেত্রে একজন হলেও প্ররোচনা দেওয়া যাবে বলে আমরা মনে করি। পেনাল কোডের প্রথম শাস্তির ধারাই হচ্ছে এই সেই 109 ধারা বন্ধুরা। এরপরে পরার্থ দায় আমরা দেখতে পাই 120-এর খ আর 121-এর ক। 120-এর খতেও কিন্তু পরার্থ দায় আসে, আর 120-এর 21-এর কতেও পরার্থ দায় চলে আসে আমাদের সামনে। এবং খুন সহ যদি ডাকাতি হয় 396 আমরা দেখতে পাই খুন সহ ডাকাতি। ডাকাত তার মানে 5 বা ততোধিক লোক সেখানে লাগে। খুন সহ ডাকাতি করতে গিয়ে কেউ যদি ডাকাত দলের একজন কেউ যদি চেলা চামুন্ডা ডাকাতও মেরে দেয়, সকলেই পরার্থ দায়ে সমানভাবে দায়ী হবে বন্ধুরা।
এই যে সৌন্দর্য, আপনি যখন এই কেস লগুলো দিয়ে লিখতে পারবেন তখন এই নম্বরটা বেশি পেয়ে যাবেন। লক্ষ্য রাখেন, আইন খুবই সুন্দর একটা জিনিস। আমরা দেখতে পেলাম এই ভিকারিয়াস লায়াবিলিটি থেকে একটা কোশ্চেন হবে। এরপরে আমরা দেখতে পাই যে বারেন্দ্র কুমার ঘোষ 1924 সালের কেস থেকে আমরা এইটাই দেখতে পাই। কিন্তু আমরা যখন দেখি যে আরেকটা ধারাতে আমরা যদি দেখে চাই, এখান থেকে যদি এটা না আসে, ধরেন এই 34 যদি না আসে, এই ধারাগুলো না আসে, 35 36 যদি না আসে, এই কোশ্চেনটা কিন্তু এখান থেকে আসবে। আমরা একটু দেখি, এইটা হতে পারে যে এই প্রশ্নটা কিন্তু আসতে পারে। আমরা যখন দেখব যে এরকম একটা বিষয় যদি আমরা একটু উপলব্ধি করি, এখান থেকে যদি ধারণা করি একটু যে এখান থেকে যদি একটা ধারণা করি, ধরো এই ছবিটাতে আমরা দেখতেছি ক্ষুদ্র ক্ষুদ্র মাত্রায় বিষ প্রয়োগ করা হচ্ছে। আমরা জানি যে ধরো আমরা যদি চিন্তা করি এ হচ্ছে এ, আর এ হচ্ছে বি, আর এ হচ্ছে সি। এই সি কে মারার জন্য এ কিন্তু টাকা দিয়েছে, এ কি দিয়েছে? টাকা দিয়েছে। এই বি কি করছে? পয়জন বা বিষ কিনেছে। এই যে বিষ, এই বিষ কিনে যখন এই সন্তানকে মেরে ফেলবে, ক্ষুদ্র ক্ষুদ্র, এই যে দেখেন ক্ষুদ্র ক্ষুদ্র মাত্রায় বিষ প্রয়োগ করতেছে। যে কোনো একটা বিষ প্রয়োগ করে, এই বিষ প্রয়োগ করার প্রসঙ্গ আছে ধারা 37-এ। ক্ষুদ্র ক্ষুদ্র মাত্রায় কাউকে বিষ প্রয়োগ করে মেরে ফেললে এইটা 37 ধারায় অপরাধ হবে, সমানভাবে এরা দায়ী হবে। এখন ব্যাপারটা হচ্ছে, এটাই যদি রিটেন পরীক্ষায় এসে যায় তখন আপনার কাজ কিন্তু ওইটাই। প্রথমে কিন্তু আপনি লিখবেন ঘটনাটা কি, এটা প্রশ্নে দেওয়াই থাকবে, ওখান থেকে লিখে ফেললেন। এরপরে বিচার্য বিষয় কি, এখানে কি তারা যৌথ দায়ে দায়ী হবে কি না, যৌথ দায়ে দায়ী হবে কি না। এরপরে আপনি সিদ্ধান্ত লিখবেন অবশ্যই যৌথ দায়ে, জয়েন্ট লায়াবিলিটিতে তারা দায়ী, ঠিক মানে কি হবে। এরপরে এর সিদ্ধান্তের কারণ হিসাবে আপনি দেখাবেন, কারণ মানেই হচ্ছে এখানে ধারাটাকে টেনে আনবেন, যেটা স্পষ্ট বিধান 37 আমরা পেয়েছি। সেখানে বলা হয়েছে যে একটা ক্ষুদ্র ক্ষুদ্র মাত্রায় বিষ প্রয়োগ কতিপয় কাজের একটা যদি সম্পন্ন হয়ে যায়, কতিপয় কাজ থাকবে এখানে, কিন্তু কতিপয় কাজের একটার মাধ্যমে ক্রাইম, একটার মাধ্যমে। কেন? ক্ষুদ্র ক্ষুদ্র মাত্রায় বিষ প্রয়োগ করছে, প্রথম বিষ দিয়ে সে মরেনি, পরে দিতেই আছে পরের কোনো একটা বিষ, কতিপয় কাজ কিন্তু অনেকবার করছে, এটা করতে করতে একটা কাজে লেগে গেছে, কেল্লা ফতে। সো এই ব্যাখ্যাগুলো আপনি এখানে ব্যাপক লিখবেন। এখন প্রশ্ন হচ্ছে যে এই ধরনের মামলা আমাদের বাংলাদেশের ভূখণ্ডে আছে কিনা। এই জন্য আপনাদের যেটা করতে হবে, বাংলাদেশের ভূখণ্ডে যদি ওই কেস ল না থাকে তাহলে আপনাকে ভারতে যেতে হবে, ভারতে না থাকলে ইউকে থেকে একটা কেস ল ধার করে আপনাকে দিতে হবে, যদি না থাকে ইউএসএ যেতে হবে, ইউএস থেকে একটা কেস ল এখানে লিখতে হবে। যদি সেভাবে লিখতে চান, আমাদের যে সিস্টেমেটিক চুক্তি অনুযায়ী আমরা এখানে সিবি মিনস আমরা জানি আমাদের ব্যাচ, জেনারেল ব্যাচ, স্পেশাল ব্যাচ, কন্ট্যাক্ট ব্যাচ, সেগুলোতে আমরা সুন্দর করে শেখাই। প্রত্যেকটা মানুষেরই জানা আছে যে এগুলোকে কিভাবে প্রয়োগ করতে হয়। আপনি যখন গরিবের মতো পড়বেন তখন কিন্তু এই সৌন্দর্য খুঁজে পাবেন না, আর বারবার কিন্তু আপনি 8-10 বার ফেল করবেন। 8-10 বার যদি ফেল করতে না চান, তাড়াতাড়ি আমাদের নাম্বার, স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন এবং বন্ধু বান্ধবদের জানিয়ে দেবেন। সো বন্ধুরা, এইখান থেকে একটা কোশ্চেন হতে পারে। এবার যদি আমরা চিন্তা করি আরেকটা কোশ্চেন কোথা থেকে আসবে, সেইটা আমরা একটু দেখি। এভাবে আমরা ধরে ধরে আপনাদের বুঝাবো যে কোনটা আসলে আসবে। সন্তানেরা বোঝে না যে কিভাবে পড়তে হয়। এবার যদি আমরা চিন্তা করি যে এই জায়গাটা থেকে একটা কোশ্চেন হবে, পানিশমেন্ট থেকে একটা কোশ্চেন হবে, এখান থেকে একটা কোশ্চেন নিশ্চিত আসবে। এই পানিশমেন্ট থেকে যে কোশ্চেনটা হবে, আমরা জানি যে সেখানে শাস্তির যে প্রকারভেদগুলো, সেখান থেকে একটা কোশ্চেন হয়ে যাবে। আমরা জানি এই শাস্তির থেকে একটা কোশ্চেন হয়ে যাবে। তো সেইটা থেকে কেমন হতে পারে, আমরা জানি শাস্তি আইন আছে 53 থেকে 75 ধারা পর্যন্ত। এই যে আমরা এখানে দেখতেছি যে ভদ্রলোক বিচারক সাহেব, আমরা এখানে দেখতে পাচ্ছি একটা বিচার হচ্ছে, এখানে আমরা দেখতে পাচ্ছি। আর এখানে এই যে আসামি,
আমরা দেখতে পাচ্ছি, তাও দেখতে পাচ্ছি আসামি। এখানে পুলিশ সাহেবেরা বসে আছে, এদিকে আমরা দেখতেছি আসামি সাহেব। সো এই আসামিকেও আমরা দেখতে পাচ্ছি। তো শাস্তি থেকে যে প্রশ্নটা হবে, এই শাস্তিটা আমরা দেখতে পাই এই আইনে শাস্তির যে প্রকারভেদ বা শাস্তি সংক্রান্ত বিধানগুলো 53 থেকে 75 ধারাতে বসে আছে। এই জায়গাটা থেকে একটা প্রশ্ন হবে, কি হবে? আমরা জানি 53 ধারায় বলা আছে, যেই কোশ্চেনটা আসবে সেটা আগে কমন হবে, যে এই অনুমোদিত শাস্তি নয় কোনটা? পেনাল কোডে ব্যত্রাঘাত, এটা দাগে দিয়ে চলে আসবেন। এটা প্রিলিতে কমন আসবে, ব্যত্রাঘাত দাগে দিয়ে চলে আসবেন, এটা পেনাল কোডে অনুমোদিত সাজা নয়। এবার শাস্তি কত প্রকার আমরা অসংখ্যবার পড়াইছি, যে মৃজা, আমরা বলছি মৃজা কাশ, একটু কাশ। আমরা জানি যে মেতে মৃত্যুদণ্ড, এই মৃত্যুদণ্ডের ধারা 11টি। তো এই মৃত্যুদণ্ডের ধারাও কিন্তু আছে, আমরা জানি সেটা হচ্ছে 121, 132, এগুলো মৃত্যুদণ্ডের ধারা। আমরা জানি 194, তারপরে হচ্ছে 302, তারপরে হচ্ছে 303, তারপরে 305, তারপরে 307, এগুলো মৃত্যুদণ্ডের ধারা। 326-এর ক, 364-র ক, তারপরে 396 খুন সহ ডাকাতি, এগুলো হচ্ছে মৃত্যুদণ্ডের। এবার যাবজ্জীবন ধারা হচ্ছে আমাদের 55টি ধারা। আমরা জানি যাবজ্জীবন কারাদণ্ড 55টি ধারা আছে। তো যেখানে যাবজ্জীবন কারাদণ্ড আছে লাইফ টাইম, সেখানে অটো 10 বছর চলে আসবে, এটা মাথায় রাখতে হবে শর্টকাটে। এরপরে কারাদণ্ড 2 প্রকার, বিনাশ্রম আর সশ্রম, এই মিশ্র। তো কারাদণ্ড অনেক ধারাতে আছে। সম্পত্তি বাজেয়াপ্তের 3টা ধারা আছে আমরা জানি, সেখানে আমরা দেখেছি 126, 127, 139। আর অতে হচ্ছে অর্থদণ্ড, অসংখ্য ধারা আমরা সেখানে দেখতে পাই। তাহলে যদি বলে যে দণ্ডবিধিতে শাস্তি কত প্রকার, উত্তর করে আসবেন 5 প্রকার। যদি বলে দণ্ডবিধিতে শাস্তি ছিল কত প্রকার, তখন উত্তর করবেন 6 প্রকার। এই হচ্ছে ব্যাপার দণ্ডবিধির খেলা। তো এই যে ব্যাপারগুলো একটা সন্তান যখন বুঝবে, তখন কতই না ভালো হয়। আমরা দেখতে পাই যে যে শাস্তির প্রকারভেদটা এরকম। তো এখানে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, আর সর্বোচ্চ কারাবাস 30 বছর আতাউর মৃধা কেসটা পড়তে হবে। আর সর্বনিম্ন কারাবাস 24 ঘন্টা 10 টাকা 510, আর সর্বনিম্ন অর্থদণ্ড 10 টাকা, এটা মানুষ জানে। এবার যদি আমরা যে একটা বিষয় লক্ষ্য রাখতে হবে, যে এই জায়গাটাতে আরেকটা জিনিস এখানে যেটা পড়তে হবে, যে আমাদের এটা একটু দেখেন, যে সেখানে মিল করে পড়তে হবে আমাদের। সেটা মিল করতে হবে 3টা আইনে, পেনাল কোড, সিআরপিসি এবং সংবিধান। আমরা জানি রাষ্ট্রপতি ক্ষমা প্রদর্শন বা কম করে দেয়, প্রিরোগেটিভ মার্চে 49-এ আছে। এবার পেনাল কোডে 2জন জিনিস করে। এখানে লক্ষণীয় হচ্ছে কখন গভর্নমেন্ট করতেছে, কখন প্রেসিডেন্ট করতেছে এই খেলাটা। আমরা জানি পেনাল কোডের 54 ধারাতে আমরা মৃত্যুদণ্ডকে হ্রাস করে সরকার কিন্তু এখানে কম করে যাবজ্জীবন করতে পারছে সরকার, 54 ধারাতে আমরা জানি সেটা। এবার যে 55 ধারাতে রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শন আমরা দেখি যে 55তেও করতেছে, 54তে এটা করতেছে, এটা কি ডেথ সেন্টেন্সকে কমাচ্ছে, আর 55তে এই সরকারই করতেছে, এটা যাবজ্জীবনকে কমায় দিচ্ছে। কিন্তু 55-র কতে আমরা দেখি রাষ্ট্রপতি কিন্তু ক্ষমা করে দিচ্ছে, ক্ষমা প্রদর্শন। এই রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শন 49 সংবিধানে আমরা দেখতে পাই। এই একই বিধান যখন আমরা সিআরপিসির দিকে তাকাই, সরকার করতেছে 401 আর 402, কিন্তু সেখানে প্রেসিডেন্ট করতেছে 402-এর কতে। জাস্ট এটা একটু কম্পারেটিভ স্টাডিটা মনে রাখতে হবে আমাদের, খুবই সুন্দর। একটু এখান থেকে 1 পেজ 100% কোশ্চেন আসবে। সো বুঝতে পারছেন সৌন্দর্য কত। এরপরে আমরা চলে যাব যে পরবর্তী একটা কোশ্চেন যাব, যে আসলে আরেকটা বিষয় লক্ষণীয়, অনেকে এখানে আছে কিনা, স্যার স্পষ্ট শোনা যাচ্ছে কিনা, সবাই একটু আমাদের কমেন্টে জানাও বাবা, স্পষ্ট শোনা যাচ্ছে কিনা। এরপরে যে কোশ্চেনটা আসতে পারে এবারে 100%, সেটা আমরা একটু দেখে যাই। সেটা হচ্ছে, হ্যাঁ এটা এখানেই দেখে যাওয়া ভালো, যে যাবজ্জীবন কারাদণ্ড, এটা আতাউর মৃধা কেসটা মুখস্থ করতে হবে। এই আতাউর মৃধা কেসটা পড়তে হবে। আতাউর মৃধা ভার্সেস
স্টেট বা রাষ্ট্র আতাউর মৃধা ইলিয়াস বনাম রাষ্ট্র কেসটা পড়ে যেতে হবে। এই রাষ্ট্র কেসে আমরা যেটা দেখতে পাই, এই কেসটাতে আমরা 73 ডিএলআর অ্যাপেলেট ডিভিশন 2021, আচ্ছা অত দেখার দরকার নেই, 2021 লিখলেই হবে। এই কেসে আমরা দেখেছি লাইফ টাইম ইমপ্রিজনমেন্ট বা যাবজ্জীবন কারাদণ্ড কিন্তু আমরা দেখতে পাই 30 বছরকে এরা বলেছে, রায়ে বলেছে 30 বছর, এটা 30 বছর সমান হবে। এবং এই 30 বছর সেকশন 57 ভগ্নাংশ নির্ণয় এটা ব্যবহার হবে। এই ভগ্নাংশ নিরূপণে এটা ব্যবহার হবে, এটা 100% কোশ্চেন আসবে। এই কেসে বলা হচ্ছে যতক্ষণ পর্যন্ত না রায় লেখা হবে আমৃত্যু, আর যদি রায় লেখা থাকে আমৃত্যু তখন সেটা প্রযোজ্য হবে আমৃত্যু মানে মরণ পর্যন্ত। আমৃত্যু মানে কি? মৃত্যু পর্যন্ত। এটা অব্যয়ীভাব সমাস। বাংলা ব্যাকরণের দিকে যদি আমরা তাকাই, এটা হচ্ছে অব্যয়ীভাব সমাস। এই অব্যয়ীভাব সমাস আ মানে হচ্ছে পর্যন্ত, তাহলে মৃত্যু পর্যন্ত। তাহলে এখান থেকে ব্যাকরণ ভায়োলেট করে মৃত্যু পর্যন্ত আ শব্দের অর্থ অব্যয়ীভাব সমাস, উপনদী। এই ব্যাকরণকে ভায়োলেট করে এই কেসে বলা হলো যে যাবজ্জীবন কারাদণ্ড 30 বছর মেয়াদী হবে। বিভিন্ন দেশের এই যাবজ্জীবনটাকে পর্যালোচনা করে আমাদের ভদ্রলোক বিচার বিভাগ এই রায় আতাউর মৃধা বনাম রাষ্ট্র কেসে দিয়ে দিলেন। সো এই জায়গাটা একটু ভালো করতে হবে। এবং 35 ধারা এটা কিন্তু সুবিধা পাওয়া যাবে না, যে 35-এর ক ধারায় কিন্তু, কারণ যাবজ্জীবন কারাদণ্ড 30 বছর এটা আমরা জানি 55-57-তে আছে, কিন্তু ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনালসের রায় দিলে তখন কিন্তু এটা প্রযোজ্য হবে না। সো এটা বুঝতে পেরেছি, খুবই সুন্দর। আর যাবজ্জীবন মৃত্যুদণ্ড ওর মূল কথা হচ্ছে যাবজ্জীবন কারাবাসের ক্ষেত্রে কারাবাস সশ্রম হবে সবসময়, এরকম একটা কোশ্চেন হতে পারে উল্টাপাল্টা। সো বুঝতেই পারছেন যে কত সৌন্দর্য। এবার আরেকটা কোশ্চেন হতে পারে যে অর্থদণ্ড কত বছরের মধ্যে আদায় করা যাবে, সেখান থেকে একটা কোশ্চেন হতে পারে। আপনারা মনে রাখবেন যে আমরা জানি যে সেটা 6 বছরের মধ্যে অর্থদণ্ড আদায়ের সময়সীমা, অর্থদণ্ডটা 6 বছরের মধ্যে করা যাবে। এই জায়গাটা একটু মনে রাখবেন যদি একটু কমন পেতে চান। এই যে অর্থদণ্ড যদি করা হয় কতখানি যদি হবে যে অত্যধিক হবে না, এই অর্থদণ্ড আদায় করা যাবে 6 বছরের মধ্যে। এই ধারাটা বলা আছে সম্ভবত 70, দেখে নেবেন একটু, অনেক সময় ভুলে যাই। 70 ধারাতে বলা হচ্ছে অর্থদণ্ড যদি করে 6 বছরের মধ্যে আদায় করা যাবে। এবার যে কোশ্চেনটা আসবে আমরা একটু ভিন্ন ভিন্ন জায়গায় যাই, আন্দাজে পড়া যাবে না, যেগুলো আসবে সেগুলো পড়াবো, আন্দাজে পড়া ঠিক না। এরপরে হচ্ছে যে এই জায়গা থেকে একটা কোশ্চেন আসবে, আমরা দেখি এই জায়গা থেকে একটা প্রশ্ন হবে। তো প্রশ্নটা আমরা একটু দেখে আসি যে সেটাকে বলা যাচ্ছে, আমরা বলতে পারি যে সলিটারি কনফাইনমেন্ট বলা যায়। সলিটারি কনফাইনমেন্ট বললে যে পাপ হবে এমন না। সলিটারি কনফাইনমেন্টকে আমরা যদি বলতে চাই যে আমাদের দেশের যদি সলিটারি কনফাইনমেন্ট বলি, খুব যে একটা ভেজাল হবে তা না, আমরা এখান থেকে নিয়ে ফেলি। সলিটারি কনফাইনমেন্ট হচ্ছে, ধরেন আমরা এখান থেকে নিই, এখান থেকে একটা জিনিস নিয়ে আপনাদের যদি বুঝাই তাহলে ভালো হয়ে যায়। প্রবলেমেটিক কোশ্চেন আসলেও ওই অ্যাঙ্গেলে লিখতে হবে। সো এই যে সলিটারি কনফাইনমেন্ট, ধরেন এটা একটা আয়নাঘর, আমাদের সভ্য সমাজের আয়নাঘর। সো এই যে আয়নাঘর আমাদের সমাজে বানাচ্ছে বাটপারের দলেরা, তো আয়নাঘরটা কেন করতেছে? এখনকার আয়নাঘর আমরা দেখেছি যে এই ব্যক্তিটাকে আসলে কত নির্যাতন করতেছে। আমরা পরবর্তী এটাও দেখেছি যে হাওয়া ভবন আমরা দেখেছি। তো এই ধরনের সলিটারি কনফাইনমেন্টগুলো আমাদের রাজনীতিবিদরা করছে অনায়াসে। সো এরা হচ্ছে মানুষের বাচ্চা হলে এটা করতো না। সো আমরা এটাও দেখেছি অতীতে যে আন্দামান দ্বীপপুঞ্জে কিন্তু এটা অতীতে দেওয়া হতো সলিটারি কনফাইনমেন্ট। তো এই দ্বীপপুঞ্জে কিন্তু আর সুযোগ নাই, আর দিচ্ছে না অবশ্য, এখন কিন্তু আধুনিক দিচ্ছে সলিটারি কনফাইনমেন্ট, যে নির্জন কারাবাস যেটাকে বলা যাচ্ছে। এই নির্জন কারাবাস মানুষ দিয়ে দিচ্ছে, সরকারেরাও ক্ষমতার অপব্যবহার করছে। তো এটার আমরা দেখেছি যে সর্বনিম্ন একটা সময় আছে, সর্বোচ্চ একটা আছে, সর্বনিম্ন একটা আছে, সর্বোচ্চ একটা আছে। এই জিনিসটা শুধু জানতে হবে। এবং একটানা যদি হয়, একটানা কিন্তু 14 দিনের বেশি হবে না। সো আমরা এখানে দেখতে পাই আইন বলছে যে সর্বনিম্ন
আমরা দেখেছি যে নির্জন কারাবাস 1 মাস আর সর্বোচ্চ হচ্ছে 3 মাস। সো আমরা এককালীন নির্জন কারাবাস 14 মাসে বেশি হবে না, 7 দিনের বেশি ওটার দরকার নাই। এখানে সর্বনিম্ন 1 মাস আইন বলতেছে আর সর্বোচ্চ হচ্ছে 3 মাস। এটা অবশ্য আসতেও পারে, নাও পারে, এত এখানে পড়ার সুযোগ নাই, নাও আসতে পারে। সো এই জায়গা থেকে আমরা একটু সরে যাব। এবার যে প্রশ্নটা আসবে আমরা দেখতে পাই যে সাধারণ ব্যতিক্রম থেকে কোশ্চেনটা 100% আসবে, সেখানে আমাদের যেতে হবে। এখন সাধারণ ব্যতিক্রম 100% লিখিত তো এবারে আসবে, আমরা জানি। সেখানে এটা শিখতে গেলে যেটা লাগবে এই জায়গাটা আমাদের দেখতে হবে। সাধারণ ব্যতিক্রমে যে অপরাধ হবে, অনেক সময় হবে, মানে হবে না বেশি, এই জন্য আমরা সাধারণ ব্যতিক্রমকে আমরা এখান থেকে দেখব ইনশাল্লাহ। যখন একটা বলতেছে একটা মানুষ বা কার্টুন যেটা হোক না কেন নো বলতেছে, তো নো সিম্বলটা এটা মিন করছে এমনটা যে আসলে এই যে সিম্বলটাকে আমরা যদি নেই, এই অপরাধগুলো কিন্তু অপরাধ হচ্ছে না। নো বলতেছে, দেখেন এই মানুষটা বলতেছে আমাদের নো, তার মানে কিছু কিছু জিনিস আমাদের ভদ্রলোক পেনাল কোড টেনে এনেছে, সেগুলো হচ্ছে সাধারণ ব্যতিক্রম বা জেনারেল এক্সেপশন। এই সাধারণ ব্যতিক্রমগুলো আছে আমাদের 4র্থ অধ্যায়, সেটাও মাঝে মাঝে পরীক্ষায় হয়। কোন অধ্যায় আছে এটাও কিন্তু মাঝে মাঝে হতে পারে, 4র্থ অধ্যায় আছে। তো সেখানে আমরা দেখেছি যে 76 থেকে 95 পর্যন্ত সাধারণ ব্যতিক্রম বলছে, আবার প্রাইভেট ডিফেন্স গুলো বলছে 96 থেকে 106। তো এখান থেকে একটা কোশ্চেন হওয়ার সুযোগ আছে। সো এই জায়গাটাতে আমরা একটু দেখে ফেলবো জিনিসটা কেমন হয়। আমরা এই জায়গাটাতে দেখতে গিয়ে একটু সুন্দর করে দেখে ফেলি যে আসলে এখানে আসবেটা কি, এবং বুঝতে এখান থেকে প্রবলেমেটিক কোশ্চেন এবারে 100% আসবে। সো আমরা একটু দেখে ফেলি জিনিসটা কেমন হতে পারে। আমরা যদি এখান থেকে দেখতে চাই এই জায়গাটা নিতে পারি যে এখানে সবসময় যে হবে না এমন না, এই জায়গাটা একটু বোঝাতে হবে। আমরা জানি এখানে কোন বেশিরভাগই হবে না ক্রাইম, লক্ষ্য রাখেন বেশিরভাগই হবে না ক্রাইম, কিন্তু কিছু ক্ষেত্রে কিন্তু অপরাধ হয়ে যাবে। এই জন্য ঠিক কোন ধারায় হবে আর কোন ধারায় অপরাধ হবে না এটাই এখন দেখার বিষয়। হবে না বেশি ক্ষেত্রে আমরা যখন দেখি যে 76 ধারার দিকে যখন তাকাচ্ছি, তখন আমরা সেখানে দেখতে পাই একটা বিষয়, একটু লক্ষ্য রাখেন। 76 ধারার দিকে তাকালে আমরা দেখতে পাই যে সৈনিকের কাজ, লক্ষ্য রাখেন প্রিয় বন্ধুরা, খুবই সুন্দর একটা বিষয়। শুধু আপনি এখানে উদাহরণ পড়বেন, উদাহরণ পড়লেই আপনার মনে থাকবে। এবং এটাই যদি কোশ্চিন হয় সৈনিকের কোনো কাজ, যদি আপনি এটাই যদি প্রবলেমেটিক আসে সেভাবে কিভাবে লিখবেন সৈনিকের কাজ। এই সৈনিকের কাজ কিন্তু অপরাধ নয়, কারণ আইন বলছে যে যে সৈনিকের কাজ যদি হয় সেটা কখনো অপরাধ হবে না। বন্ধুরা লক্ষ্য রাখুন, এই জায়গাটাতে একটা সূক্ষ্ম একটা প্যাচ আছে, আমরা একটু দেখতে চাই যে সূক্ষ্ম প্যাচটা আসলে কোথায়। আসলে আমরা অনেক সময় বুঝি না যে এই জায়গাটাতে একটা সন্তান কিভাবে এটাকে ভালো করে মনে রাখতে পারবে। তো এই জায়গাটাতে যেটা আমি বুঝাতে চাচ্ছি যে আইন বলে বাধ্য, কারণ সৈনিক তো আইন বলে বাধ্য। এখন ওইটাই যদি ধরুন, তার মানে ওটা তো অপরাধ নয়, কারণটাকে এই যে নয়ের দিকে ক্রস চিহ্ন, তার মানে সৈনিকের কাজ কিন্তু অপরাধ হবে না, কারণ আইন বলে ঊর্ধ্বতন কর্মকর্তা বলছে, আইন বলে সে বাধ্য, এই জন্য কিন্তু এটা সৈনিকের কাজটা কিন্তু ক্রাইম হচ্ছে না। কিন্তু এদিকে আমরা দেখছি যে কাজে অপরাধ হবে, এই যে টিক মানে অপরাধ হবে আর এটা মানে অপরাধ হবে না। তাহলে আমরা এখান থেকে দেখতে পাই ছবিটার দিকে, এই ছবি কিন্তু এমনি এমনি না বন্ধুরা, মজা করে শিখতে হবে যে কোনটায় আবার অপরাধ হবে। আমরা জানি ইচ্ছাকৃত যদি নেশা করে তখন কিন্তু ক্রাইম হচ্ছে বাবা। লক্ষ্য রাখেন, আমরা যদি 86 ধারার দিকে একটু মুখ ফিরে নেই, সেখানে আমরা দেখতেছি যে কেউ নেশাটা করতেছে ইচ্ছাকৃত, ইন্টেনশনালি কোনো নেশা করছে ইচ্ছাকৃতভাবে, তখন কিন্তু কাউকে মেরে দিলে ইচ্ছাকৃতভাবে নেশা করে কেউ যদি কাউকে হত্যা করে বা ক্রাইম ঘটায় তখন কিন্তু ক্রাইম হচ্ছে। তার মানে এই যে ঠিক ক্রাইম কিন্তু সবসময় বুঝতে হবে যে জেনারেল এক্সেপশন মানেই যে অপরাধ হবে না এমন নয়। আমরা জানি সেটা 76 থেকে 95 ধারায় জেনারেল এক্সেপশন আছে, আমরা জানি, কিন্তু সবগুলাই যে অপরাধ হবে না এটা কিন্তু নয়।
কিছু ক্ষেত্রে অপরাধ হবে। এবার আমরা যদি ৭৭-এর দিকে তাকাই তখন দেখতে পাই বিচারক একজন, লক্ষ্য রাখতে হবে বিচার চলাকালে বিচারকের কাজ, আবার যেন বিচারক যদি বাড়িতে আসে তখন কিন্তু অপরাধ হবে। দেখেন এখানে ফ্যাক্টর কিন্তু ভিন্ন। বিচারক যদি এজলাসে বসে কোনো কাজ করে তখন অপরাধ হবে না, কিন্তু বাইরে আসে কোনো ক্রাইম করছে তো অপরাধ হবে। এটা কিন্তু অনেক সূক্ষ্ম জিনিস। এরপরে ৭৮ ধারার দিকে যদি তাকাই একটু লক্ষ্য রাখেন, এখানে উদাহরণগুলো ফ্যাক্টর, যে উদাহরণ মানুষ বোঝে না। আর প্রবলেমেটিক কোশ্চেন যদি এখান থেকে আসে, ধরেন সৈনিকের কাজ দিয়ে একটা প্রবলেমেটিক কোশ্চেন, যে এ একটা ঊর্ধ্বতন কর্মকর্তা বি কে বলছে যে তুমি জনতার উপরে গুলি চালাও, জনতার উপরে গুলি চালাইছে, জনতার উপরে শিশু মারা গেছে, তখন বলবে যে অপরাধ হবে কিনা। তাহলে আপনার কাজ কি, ঘটনা, বিচার্য বিষয়, সিদ্ধান্ত, সিদ্ধান্তের কারণ, এরপরে হচ্ছে একটা বিখ্যাত মামলা, গভীশিকামা, বা বলতে পারি ঘটনা, বিচার্য বিষয়, সিদ্ধান্ত, সিদ্ধান্তের কারণ, ময়কার মাতে মামলা, কোন মামলা এটা হয়েছে। ধরেন এখান থেকে একটা প্রবলেমেটিক কোশ্চেন দিল যে এ নামের একটা বিচারক বিচার চলাকালীন যে সে একজনের শাস্তি হওয়ার কথা ছিল 3 বছর, হুট করে একটা শূন্য লাগে গেছে। তাহলে এই যে একটা বিচারক একটা ভুল করলো, এটা কোনো ক্রাইম নয়। এই সুন্দর করে পড়তে হবে আইনটা। আসলে প্রিলি রিটেন একই জিনিস। এখন প্রিলিতে বলবে সৈনিকের কাজ অপরাধ নয়, এটি কোন ধারায় পাওয়া যায়, আমরা কিন্তু উত্তর করতে পারবো যে ৭৬। তার মানে সেটা বলা হচ্ছে যে বাউন্ড বাই ল, আইনের। আবার এমনও হতে পারে বাউন্ড বাই ল এর প্রসঙ্গ কোথায় আছে, এমনটাও হতে পারে যে বাউন্ড বাই ল, বাউন্ড মানে কি, সে আইন বলে বাধ্য, ঊর্ধ্বতন কর, বাউন্ড বাই ল, এরকম কোশ্চেন হতে পারে যে ঘুরাই দিতে পারে যে আপনার সৈনিকের কাজ দেওয়া দিল না, আইন বলে বাধ্য, বাংলা বললো না, ইংলিশে বলতে পারে বাউন্ড বাই ল, এর প্রসঙ্গ কোথায় আছে। আমরা ইংলিশ দিয়েও জানবো, বাংলাও জানবো, কোনো উদাহরণও জানবো, কোনো সমস্যা নাই। এরপরে হচ্ছে ৭৮-এ বলছে জল্লাদের কাজ। এখন বোঝাই যাচ্ছে আইন বলে, আইন আদালত যদি একটা দিয়ে দেয় যে জল্লাদ কারো ফাঁসি দিছে, সেটা তার মানে আইন আদালতের রায় অনুযায়ী যে কাজ করে, তো রায় দিয়ে দিয়েছে যে এর ফাঁসি দিতে হবে যুদ্ধ অপরাধের, তাহলে তো এটা অপরাধ হবে না। এবার ৭৯তে আমরা দেখতে পাচ্ছি যে আইন সমর্থিত, এটা কিন্তু আইন সমর্থন করে। যেমন হচ্ছে আত্মরক্ষার কাজে কেউ যদি মারে দেয়, ধরেন আত্মরক্ষা করতে গিয়ে, এখন আত্মরক্ষার কাজে কি আছে আমরা কিন্তু জানি, সেটা ১০০ ধারাতে আছে, আবার ১০৩-এ আছে। ১০০ ধারাতে কি ৬টা ক্ষেত্রে মৃত্যু ঘটা যাবে। কেউ যদি রেপ করতে যায়, তারপরে ধর্ষণ করার পরে দেখা যাচ্ছে অন্যায়ভাবে আটক করে রাখতেছে, ১০৬টা ক্ষেত্রে, ১০০ ধারায় ৬টা ক্ষেত্র, আর ১০০ সম্পত্তি রক্ষা ক্ষেত্রে 4টা ক্ষেত্র। এগুলার ক্ষেত্রে যদি কেউ আত্মরক্ষা করতে গিয়ে কাউকে খুন করে ফেলে, এটা কিন্তু অপরাধ হবে না বন্ধুরা। এই ক্রস মানে কিন্তু এখানে বোঝাচ্ছে হবে না। এরপরে ৮০ হচ্ছে, ৮০ দেখলেই মনে হচ্ছে যে কুঠারের বাট খুলে গিয়ে কুঠারের বাট যে এমন না, কিছু অসতর্কতা নয়, সতর্কতার সাথেই কুঠারের বাট খুলে গিয়ে যদি কেউ পাশে দণ্ডমান মারা যায়, ক্রাইম না, যদি সতর্কতার সাথে কাজ করে। অসতর্কভাবে কিন্তু ক্রাইম হবে, বুঝেন, এই যে অসতর্কভাবে যদি কুঠারের বাট খুলে যায়, তখন কিন্তু ক্রাইম হবে। খেয়াল রাখেন, একটা সন্তানী ভাবে আইনটা বুঝছে না সমাজের বুকে, আর যার কারণে তারা ফেল করতেছে, মনে করতেছে রিটেন বুঝি ভিন্ন জিনিস, আর কেস ল তো 14 গোষ্ঠী দেখেইনি। লক্ষ্য রাখেন, একটা ক্লাস মনোযোগের সাথে দেখলেই আপনি বুঝতে পারবেন যে আসলে ফ্লেভারটা কোথায়, আপনার ল্যাকিং ভিতরে বুঝতে পারবেন। এরপরে ৮১টা যদি আমরা তাকাই, ৮১-এর দিকে তাকালেই মনে হচ্ছে যে ধরো সেখানে একটা জাহাজ আছে, বড় জাহাজ, টাইটানিক জাহাজ মনে করো, বড় জাহাজ, আর একটা আছে মনে করেন নৌকা, চিন্তা করেন, তাহলে ক্ষুদ্র এই নৌকাতে আছে মনে করেন 13 জন, আর এখানে আছে মনে করেন 700 জন। তাহলে 700 জন টাইটানিকের মতো দেখা যাচ্ছে সামনে একটা বরফ খণ্ড, এইটাকে যদি না মেরে দেওয়া হয় তাহলে এই জাহাজটা টাইটানিকের মতো ডুবে যাবে। এবার চিন্তা করা হলো এই নৌকাটাকে মেরে দিয়ে তাহলে গতিপথ পরিবর্তন করা যাবে, তখন সেটা ক্রাইম হবে না বন্ধুরা, এই সেই ক্রাইমটা হবে না। লক্ষ্য রাখেন, কিন্তু আন্দাজে মারতেছে, লক্ষ্য রাখেন যে আসলে এর বেঁচে যাওয়ার সুযোগ নাই, আন্দাজে মারা দিচ্ছে, তখন কিন্তু এই যে টিক, ক্রাইম হবে, অপরাধ হবে। টিক মানে কি, অপরাধ হবে, আর ক্রস মানে কি, অপরাধ হবে না। আবার দেখা যাচ্ছে সতর্কতা, গুড ফেইথে করতে হবে ৮১। এবার যদি ৮২-এর দিকে তাকাই, সবাই জানে যে যেটা 9 বছরের কম শিশুর, এই যে 9 বছরের কম শিশুর কাজ অপরাধ নয়। এবার যদি আমরা এখানে কিন্তু ডলি ইনকেপাক্স আছে, একটু যদি ঘুরাই দেয়, কিন্তু এখানে 9 বছরের বেশি কিন্তু 12 বছরের কম শিশুর কাজ অপরাধ নয়, অপরিণত বোধ শক্তি। কিন্তু এইটা খুশি না দিয়ে দিতে পারে ডলি ইনকেপাক্স,
বলতে পারে ডলি ইন ক্যাপাক্স এর বিষয় আছে কোথায়। ডলি ইন ক্যাপাক্স মানে শিশুর কাজ ইনক্যাপাবিলিটি অপরাধ নয়, এই নীতির প্রতিফলন কোথায় ঘটছে, এরকমও কোশ্চেন হতে পারে উদ্ভটে। আমি হলে এরকম কোশ্চেন করতাম, ডলি ইন ক্যাপাক্স নীতির প্রতিফলন ঘটেছে কোথায়। ডলি ইন ক্যাপাক্স মানেই হচ্ছে শিশুর কাজ অপরাধ নয়, এটা ল্যাটিন টার্ম, এভাবে ঘুরিয়ে দিতে পারে। সো বুঝতেই পাচ্ছেন এটা। এরপরে 84টা একটা কি, 84 হচ্ছে উন্মাদ, সম্ভবত পাগলের কাজ কিন্তু অপরাধ নয়। একজন পাগল বা উন্মাদ, ইনস্যানিটি, পাগল বা এটাকে উন্মাদ বলা যায়, এর কাজ কিন্তু অপরাধ নয়। কিন্তু মিসাই পাগলামো শাস্তি, তাহলে কিন্তু আবার ক্রাইম হবে। এগুলো বুঝতে হবে, অনেকে বোঝে না এই জিনিসগুলো। আর এটা কিন্তু 100% আবার পরীক্ষায় আসবে রিটেনে এবং এমসিকিউতে, 2টা কোশ্চেন কমন পাবেন এখান থেকে। এরপরে আমরা কি বুঝবো, 85তে যাব। 85তে যখন আমরা তাকাচ্ছি 85 ধারায়, তখন আমরা কিন্তু আবার দেখতে পাচ্ছি কি যে 85 ধারা বলতেছে নেশা করে কেউ যদি মেরে দেয় তাহলে কিন্তু এটা ক্রাইম হবে না। কিন্তু ইচ্ছাকৃত নেশা যখন করতেছে 86, ইচ্ছাকৃত নেশা, ইনে মানে কি, ইচ্ছাকৃত নেশা করলে এটা কিন্তু ক্রাইম হবে। তার মানে ইচ্ছাকৃত নেশার এই সাইডে রাখতে হবে, একটু আগে দেখাইছি। ইচ্ছাকৃত যখন নেশা করতেছে তখন 86 ধারা আসতেছে। ইচ্ছাকৃত যখনই হবে এই 86 ধারা চলে আসছে। এটা তাহলে ইচ্ছাকৃতভাবে যদি নেশা করে, ইচ্ছাকৃতভাবে নেশা করতেছে, তখন একজনকে মনে করেন ক্রাইম ঘটাইছে, তাহলে এটা কিন্তু এই যে টিক মানে কি অপরাধ হবে। এরপরে 87 দিকে যদি আমরা তাকাই, তখন সেখানে কি বলা আছে, এই 87 বাবু কি বলতেছে আমরা একটু দেখে ফেলি। 2004 সালে 87 বলতেছে 18 বছরের বেশি বয়স্ক ব্যক্তির সম্মতি নিয়ে কাজ করলে তা অপরাধ হবে না। তার মানে বোঝাই যাচ্ছে বয়সটা 18 হওয়া লাগবে, বেশি বয়স। কিন্তু খেলাধুলা করতে গিয়ে ধরেন কেউ মারা গেছে, কিন্তু বয়সটা হতে হবে 18 বছরের বেশি। খেলাধুলা করতে গিয়ে এখন মারা গেছে। আবার এমনও কোশ্চেন হতে পারে, আমি কোশ্চেন গুলো করতাম যে খেলাধুলা করতে গিয়ে 18 বছরের বয়স্ক একটা শিশু মারা গেছে, এইটার আইনের বিধান উল্লেখ লিখুন বা এ বি সি। আমি কিন্তু কোশ্চেন করতে লিখতেই থাকতাম, দেখো এভাবেই লেখে, মানুষ ভয় পায়। এ বি সি ডি এভাবে লিখতে আছে, ই এফ জি এইচ আই জে কে, এভাবে তোমার বাড়ি পর্যন্ত একটা বিখ্যাত লেগে গেছে। এদের মধ্যে দেখা যাচ্ছে ডির বয়স 18 বছরের নিচে, 18 বছরের নিচে। তখন এ খেলাধুলা করতে গিয়ে মানে এরা ফুটবল খেলতেছিল, এমন সময় তাকে কিক মারে মেরে ফেলছে। এভাবে মেলা বক্তব্য লিখে বললো যে আইনের বিধান উল্লেখপূর্বক লিখুন। তখন সন্তানেরা লিখতে পারে না, পরীক্ষায় মনে করে কি আসছে বুঝি। এটা আসলে খেলা এইটুকুই যে এটা 18 বছরের যেহেতু কম, তখন তাহলে অপরাধ হবে। 18 বছরের বেশি হলে তার মানে আইনের সূক্ষ্ম ছোট ছোট প্যাচ মানুষ বোঝে না দেখে রিটেনে ফেল করে। এরপরে 88তে আমরা দেখতেছি যে 88 অবস্থা, তো সেখানে বলতেছে ডাক্তার 88 মানে 88 ডাক্তার কারো যদি রুগীর অপারেশন করে, ডাক্তার ধরো আর রুগীর সম্পর্ক, এখানে এই রুগীটা ধরো মরতে লাগছে, এই দুজনের অপারেশন করতেছে যখন, তখন কিন্তু সে যদি মরে যায় তাহলে এটা ক্রাইম হবে না, যদি যথাযথ সতর্কতা ভাবে গুড ফেইথে ভালোভাবে করে। এটা হচ্ছে না। এরপরে হচ্ছে 89 দিকে যদি তাকাই, 89 বলতেছে, এরা বলছে অভিভাবকের সম্মতি শিশু অপ্রকৃত ব্যক্তির মঙ্গলার্থে 12 বছরের কম, বয়সটা 12 বছরের কম এখানে, কিন্তু অভিভাবক কি দিচ্ছে, গার্ডিয়ান, কিন্তু অভিভাবক কিন্তু তাকে সম্মতি দিচ্ছে। সম্মতি কিন্তু যেহেতু 12 বছরের কম, শিশুকে কোনো মনে করুন তা এই শিশুর মঙ্গলের জন্য যদি কোনো কিছু করা হয়, যে অস্ত্রোপচার বা যেটাই হোক করা হচ্ছে, অভিভাবক কিন্তু সম্মতি দিবে, কিন্তু বয়সটা 12 বছরের কম হতে হবে, তাহলে কিন্তু এটা ক্রাইম নয়। লক্ষ্য রাখেন কত সৌন্দর্য। এবারে 90 দিকে যদি তাকাই, 90 বাবু বলতেছে, 90 ধারা বলতেছে আমাদের কি যে আদায় করা হয় তার সম্মতি বলে বিবেচিত হবে না। ভ্রান্তি, ভয় দেখিয়ে যদি মিসকনসেপশন, ভ্রান্তি দেখে, ভয় দেখিয়ে বা মিসকনসেপশনে যদি হয় তাহলে সম্মতি কিন্তু হবে না, সম্মতি হবে না। 91 লাগবে না, 92 আসতে পারে মাঝে মাঝে। 92 বাবা বলতেছে যে সম্মতি পেতে গেলে কোনো ব্যক্তির মঙ্গলার্থে, ধরো 92 বলতেছে ধরো এটা একটা ফার্ম গেটের রাস্তা, একজন এই ফার্ম গেটের রাস্তায় দুর্ঘটনায় অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে আছে, এখন এত সম্মতি দেওয়ার সুযোগ নেই, রক্ত ব্লিডিং হচ্ছে, তার শরীর দিয়ে ব্লিডিং রক্ত পড়তেছে, কখন সম্মতি দেবে, মরা অবস্থা। একে হাসপাতালে নিয়ে গেলে, পার্শ্ববর্তী হাসপাতালে নিয়ে গেছে, মরে গেছে, ডাইড, তাহলে কিন্তু এ যে নিয়ে গেল তার সম্মতি ছাড়াই তার নিয়ে গেল, এটা কিন্তু ক্রাইম হবে না, 92 বলতেছে। লক্ষ্য রাখেন। এবার
93 বলতেছে সদবিশ্বাসে যোগাযোগ। 93 কি? 93টা বলতেছে ধরো যে যোগাযোগ বলা যায়, সরল বিশ্বাসে যোগাযোগ বলা হচ্ছে। ধরো এ বি কে বলতেছে তোর বাবা এম মারা গেছে, এটা যোগাযোগ করছে সরল বিশ্বাসে, তাহলে এটা ক্রাইম হবে না। কারণ মৃত্যুর সংবাদ দিছে, এটা তো দিতেই পারে মৃত্যুর সংবাদ, যে তোর বাবা মারা গেছে, তার জন্য তুমি যে হার্ট ফেল করে মরবা, এটা কার দোষ? এই যে 93 এটা বলতেছে, এটা ক্রাইম হবে না। এবার লক্ষ্য রাখেন 94 বলতেছে কি? 94 বলতেছে যে কাজের যারা ভীতি প্রদর্শন করে, বাধ্য করার দরকার নাই, সামান্য ক্ষতিকারক কার্য। 94 ভীতি প্রদর্শন করলে 94 বলতেছে ভীতি প্রদর্শন, একজনকে ভীতি প্রদর্শন করে বলতেছে এটা কর, ও ভয়ে কাজটা করছে। 94 বলছে যে ভীতি প্রদর্শন করে কোনো কাজ করে নিয়েছে একজনকে, ধরো এ বি কে পিস্তল থেকে বলতেছে এটা করতেই হবে, করতে হবে। ওয়াকারুজ্জামানকে বলতেছে যেটা করা লাগবে, ওয়াকারুজ্জামান আরেকজনকে বলতেছে পিস্তল থেকে, নাহিদ, তারপরে ওই দলটাকে, তারপরে নাহিদ, তারপরে নূর নাহিদ, মুগ্ধ তো মারা গেছে, এটা পিস্তল থেকে করছে, এটা করতেই হবে। তখন কিন্তু সেটা বলা যাচ্ছে যে নাহিদ যদি কামটা করে ফেলে, আমাদের সার্জিস বাবা যদি কাজটা করে ফেলে, তো সেক্ষেত্রে কিন্তু আমাদের ওটা ক্রাইম হবে না। আরেকটা বিষয় 95 যেটা বলছে স্লাইট কজিং হার্ট, আমরা মিছিলের দিকে তাকাই, সেটার কথা বলতেছে। এমনটা একটু আমরা যদি দেখি, ধরো একটা মানুষ যদি এমন হতে পারে প্রসেশন, বা এটা কি বলা যাচ্ছে যে ম্যাস মুভমেন্টও কিছুদিন আগে আমাদের এখানে হয়ে গেছে, 24-এর ম্যাস যে মুভমেন্ট আমরা দেখেছি। তো ম্যাস মুভমেন্ট আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে দেখতে পাই যে বিডিতে আমরা যদি দেখতে পাই, এই যে ম্যাস মুভমেন্ট করতে যাচ্ছে, এটা দিস ইজ দ্য সরি হোয়াট এক্স্যাক্টলি দ্য ম্যাস মুভমেন্ট এক্স্যাক্টলি, বা যেখানেই হোক আমাদের দেশে যে হবে, হ্যাঁ আমাদের দেশেও আছে এই যে ম্যাস মুভমেন্ট। আমরা দেখেছি বাংলাদেশের ভূখণ্ডে যে ম্যাস মুভমেন্ট, এটা কিন্তু উদাহরণ হিসেবে আপনারা দিতে পারবেন। 95 যারা যখন পড়বেন, যে আপনার জীবনের সাথে মিল করে পড়তে হবে। আমরা জানি যে গণ অভ্যুত্থান যেটা 24 জুলাই কত 5, তো এটাকে 36 টানে নিয়ে গেছে। তো এই যে বাংলাদেশের যে ছাত্র জনতা যে একটা বিপ্লব এনে দিল, বা মুভমেন্ট বিপ্লব, বা এই বিপ্লবে দেখা যাচ্ছে যে সবাই হাজির হয়েছে। তো এত ভিড়ের মধ্যে কারো পায়ের উপর পা পড়া স্বাভাবিক। এই যে কারো পায়ের উপর পা পড়া কিন্তু ধাক্কা লাগা, পায়ের উপর পা পড়া স্বাভাবিক, এটা কিন্তু একটা তুচ্ছ বিষয়, এই জন্য এটা কিন্তু ক্রাইম নয়। সো এই বিষয়টা আমাদের দেখতে পাই 95 ধারায়। সো এই যে একটা সন্তান বাস্তব জীবনের সাথে একটা মিল করে যখন পড়বে, তখন কতই না সুন্দর হয়ে যায়। সো মানুষ কিন্তু এভাবে পড়ছে না, মানুষ কিন্তু এভাবে পড়তেছে না, যার কারণে আমাদের খারাপ লাগতেছে, যার কারণে আইনটা আমাদের বুঝে ওঠা হচ্ছে না বন্ধুরা। সো এটা খুবই দুঃখজনক। বাংলাদেশের প্রেক্ষাপটে আমাদের আইনটা বুঝে পড়তে হবে। আমরা অনেকে নুসরাত শারমিন দেখতেছেন, স্যার স্পষ্ট শোনা যাচ্ছে, আর বোঝা যাচ্ছে কিনা বাবা কিবরিয়া, রফিকুল ইসলাম, তারপরে হচ্ছে আমাদের নুসরাত শারমিন, হোসেন রানা, এরা কি বোঝা যাচ্ছে কিনা বাবা? অন্যরা হয়তো এখনো ঘুমে পড়ে গেছে, পরে দেখে নিবে এখান থেকে। সো এই জায়গাটা থেকে কোশ্চেন আমরা দেখতে পাচ্ছি, এভাবে পড়তে হবে। প্রবলেমেটিক আসলে বা বড কোশ্চেন, যে কোশ্চেনে আসুক, সত্যিকারের আইনটা বোধগম্য হলেই লিখতে পারা যাবে বলে আমরা মনে করি। সো এই ব্যাপারগুলো আমাদের বুঝতে হবে। সো এই যে ব্যাপারগুলো আমরা দেখতে চাই যে কি করতেছে, যে অ্যাবেটমেন্ট করতেছে একটা সমাজ ব্যবস্থায়। আমরা দেখতে পাচ্ছি যে একজন মানুষ অ্যাবেটমেন্ট করতেছে, যেটা ধরেন এটা যদি মনে করি যে অ্যাবেট করতেছে, হয়তো মনে হতে পারে যে আমাদের মাদার অফ হিউম্যানিটি। তো সেক্ষেত্রে আমরা যদি প্ররোচনা দিই, যে অনেক সময় কিন্তু প্ররোচনা দিচ্ছে একটা সমাজ ব্যবস্থা কিন্তু প্ররোচনা বা অ্যাবেটমেন্ট করতেছে, অ্যাবেট। তো আমরা এটা কিন্তু দেখতে পাই 107 থেকে 120 ধারা পর্যন্ত বসে আছে আমাদের প্ররোচনা। এই প্ররোচনা আঙ্গুলটা যদি দিয়ে দেয় যে প্ররোচনার উপাদান কয়টি, তো তখন কিন্তু আমরা দেখতে পাই এখানে প্ররোচনার উপাদান 3টি। তো এই জায়গাটা থেকে
উপাদান থেকে একটা কোশ্চেন হওয়ার সুযোগ আছে। সো এই প্ররোচনার থেকে একটা উপাদানই প্ররোচনা ষড়যন্ত্র সহযোগিতা এটা হতে পারে। এখানে 108 ধারায় ব্যাখ্যা আছে 5টি, সেটা আসতে পারে যে 108 ধারায় আমরা পরীক্ষায় আসতে পারে যে 108 ধারায় ব্যাখ্যা আছে কতটি। আমরা জানি 5টি ব্যাখ্যা আছে, এরকম কোশ্চেন হতে পারে। এই প্ররোচনা করতে গেলে সর্বনিম্ন সদস্য কতজন, এরকম একটা কোশ্চেন হতে পারে। 1 জন, সর্বনিম্ন সদস্য 1 জন, এটাও কোশ্চেন হতে পারে। সো এখান থেকে এমসিকিউ হতে পারে। এখন যেটা হতে পারে রিটেন, তাহলে কি হতে পারে, এখান থেকে রিটেন একটা গল্প বলবে, এ বি কে বলছে যে এই লোকটাকে মেরে দাও, তখন সে চেষ্টা করছে কিন্তু ওই ছেলে মরেনি, তাহলে কিন্তু অ্যাবেটর দায়ী হবে। তো মূল কথা হচ্ছে বাংলাদেশের বাইরে যখন সহায়তা করবে তখন 108-এর ক ধারা আসবে, এমনও হতে পারে। অ্যাবেটরের সংজ্ঞা কোথায় আছে, তো এই ব্যাপারগুলোর থেকে যে কোশ্চেন হবে। মূল অপরাধের নির্ধারিত শাস্তি 109 আছে, আমরা জানি সেটা কখন কোন ক্ষেত্রে হবে। তো আমরা জানি মৃত্যুদণ্ডে যাবজ্জীবনে আঘাত হলে 14 বছর অর্থদণ্ড, যদি আঘাত না হয় 7 বছর অর্থদণ্ড। এগুলো আমরা বুঝি, এত জটিল কোশ্চেন হবে না। 1/4 কখন হবে আমরা এগুলা বুঝি। তো এই জায়গাটার থেকে ধরো অ্যাবেটমেন্ট থেকে কোশ্চেন হয়ে গেছে, তখন একটা সন্তান বলতে পারে যে এবারে কিন্তু রিটেন অ্যাবেটমেন্ট আসবে, অনেক বছর তো অ্যাবেটমেন্ট আসে না। তো এই জায়গার থেকে কিন্তু কোশ্চেন হবে, অ্যাবেটমেন্ট থেকে কিন্তু এবারে কোশ্চেন 100% লিখিত পরীক্ষায় আসবে অ্যাবেটমেন্ট থেকে। তো অ্যাবেটমেন্ট কিন্তু আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা কাজ। এই অ্যাবেটমেন্ট থেকে অ্যাবেটর এরা সবাই কিন্তু দায়ী। অনেক সময় অ্যাবেটর কিন্তু মিট যাবে না, অপরাধ ক্রাইমটা নাও ঘটে গেলেও আমরা দেখতে পাই যে অ্যাবেটর কিন্তু শাস্তি পাবি। তাহলে আমরা এখান থেকে যদি একটা কোশ্চেন হয়ে যায় রিটেনে, যে হতে পারে আসবে এই কোশ্চেনটা, তাহলে একটু দেখে নিই। এই যে অ্যাবেটমেন্ট, এখান থেকে একটা সন্তান কি পড়বে আসলে। ধরো একটা বলছে যে অ্যাবেটমেন্ট কি, শাস্তি সহ লেখো, আইনের বিধান উল্লেখ করবো, অপরাধের সহায়তা বা অ্যাবেটমেন্টে দিল, তখন একটা সন্তান এই যে অপরাধের সহায়তা, এই জায়গাটাতে আসলে কি লিখবে সে সন্তান, একটু লক্ষ্য রাখুন। লিখিত পরীক্ষায় একটা সন্তান পয়েন্টটা কি লিখবে সবাই একটু শিখে ফেলেন। এই লিখিত পরীক্ষায় অ্যাবেটমেন্ট এবারে আসবে, কত অনেক বছর থেকে আসেনি, এটা আসবে। তাহলে প্রথমে এই সন্তানদের লিখতে হবে ভূমিকা বা সূচনা, এইটা 5 লাইন লিখতে হবে। কোত্থেকে লিখতে হবে, ব্ল্যাক ল ডিকশনারি এডিশন এত, পেজ নাম্বার এত। কোন বই পড়বেন, অবশ্যই ল ডক্টর বইয়ে লিখে দেওয়া আছে। এরপরে হচ্ছে কি, এখান থেকে লিখতে হবে এই যে অ্যাবেটমেন্টটা কি তার একটা সংজ্ঞা দিতে হবে। এরপরে কি, অ্যাবেটমেন্টের উপাদানটা লিখতে হবে। এরপরে কি লিখতে হবে তাকে, একটা সন্তানকে অ্যাবেটমেন্টের শাস্তিগুলো লিখতে হবে। কখন সেটা 14 বছর ফাইন বোধ, কখন সেটা 7 বছর ফাইন বোধ, কখন সেটা 1/4 ভাগ, কখন মূল অপরাধের সমান লিখতে হবে। এরপরে যেটা করতে হবে তাকে, যে তাকে এইভাবে দেওয়া যায় আইনের বিধানটা একটা বক্সে দেখানো যাবে। আইনের বিধানগুলোকে কোথায় কি আছে, এই আইনের বিধান দেখাতে গিয়ে যেটা করতে হবে, এইরকম একটা বক্স করে তাকে লিখতে হবে, যে এক সাইডে লিখতে হবে বিষয় আর এক সাইডে লিখতে হবে ধারা, এভাবে। এরপরে হচ্ছে এখানে লিখতে হবে উদাহরণ, XYZ ক খ গ, এই উদাহরণটা লিখতে হচ্ছে। এরপরে তাকে দিতে হবে বিখ্যাত 5-10টা মামলা, অ্যাটলিস্ট 5টা মামলা এখানে সেট করতে হবে এবং বলতে হবে, এবং লাস্টে লিখতে হবে সমাপনী বক্তব্য বা উপসংহার। এই 5-10টা মামলা এখানে লিখলেই খাতাটা ভরে যাবে, আর তখনই হয়ে যাবে A+। সো বন্ধুরা বুঝতেই পারছেন যে একটা সন্তান এই পয়েন্টটা আউট করতে পারে না দেখে, জাস্ট পয়েন্ট আউট করলেও সে 50 মার্কস পাবে, 50% নম্বর পাবে। যদি কিচ্ছুই না লেখে, এই পয়েন্টটা আউট করলেও 50% নম্বর পাবে। আরেকটা বিষয় হচ্ছে, এখান থেকে যদি PQ আসে, দ্য প্রবলেমেটিক কোশ্চেন, তখন গায়ে জ্বর আসে। তখন গায়ে কি আসে, একদম কয়েকটি ডিগ্রি মনে করো ফেভার আসে, গায়ে জ্বর আসে। কখন, যে ওই সন্তানের যখন আমরা দেখতে পাই গায়ে জ্বর আসে, কখন একটা সন্তানের ফেভার আসে, অ্যাকিউট ফেভার, বা এটাকে বলা যাচ্ছে যে ফিভারও বলা যায়। ফিভার যে হয়
আমরা দেখি যে ফিভার যখন আসতেছে গায়ে, কত ডিগ্রি, একদম দেখা যাচ্ছে 104 ডিগ্রি 5 ডিগ্রি গায়ে জ্বর আসতেছে সন্তানগুলো, সে কিন্তু আবার মেপে দেখতেছে। এই আমরা মেয়ের দিকে যদি তাকাই, কারণ ছেলেদের তো এখানে জ্বর আসার দরকার নাই, আমরা যখন দেখতেছি একটা সন্তানের এই অ্যাবেটমেন্ট থেকে সবই পারলো, সব ওকে, বাট এইরকম হচ্ছে অ্যাডভোকেট হতে গিয়ে, সে কিন্তু দেখতেছে যখনই একজন অ্যাডভোকেট হতে যাচ্ছে, যে পরীক্ষার্থী, মূলত এক্সামিনার পরীক্ষার্থী, এই যে একটা পরীক্ষার্থী, একটা মেয়ে আমাদের সামনে দেখতে পাচ্ছি, ও যখন দেখতেছে যে কোশ্চেন হয়ে গেছে এরকম, এরকম একটা দিছে, একটা ঘটনা লম্বা একটা দিয়ে দিছে একটা বক্সে, মনে করুন এইভাবে একটা বক্সে, বা এর ছোট না লিখে মনে করুন লিখতেছে, এ চোরে লিখছে, মানে এমন ভাবে লিখতেছে যে এ বি সি ডি এফ এভাবে লিখতেই আছে, এদের মধ্যে এভাবে লিখতে আছে সারা জীবন, মনে করো যে আমেরিকা পর্যন্ত লিখতেছে, লিখে আবার বলতেছে এখানে এ হচ্ছে অ্যাবেটর, এ টাকা দিছে বি কে, তুমি সি ডি এক এক একে এদেরকে মেরে ফেলবে, মৃত্যু। দেখা গেল ট্রাই করতে গিয়ে পিস্তল ঠেকাইছে, পিস্তল চালাইছে, কিন্তু একে 47 চালাইছে, কিন্তু মরেই। তাহলে এক্ষেত্রে আইনের বিধান উল্লেখ করে লেখো। বাচ্চারা করে কি, যে এটা মনে হয় আহা মরি কি যে কি দিল, সত্যি যে এগুলা বস্তা পচা চিন্তা, যে জাস্ট সেই সন্তানটা লিখবে কি ঘবিষিকা, খেল কি লিখবে, যে এর ব্যাখ্যাটা কি, যে ঘ বি সি কা মা, শেষ, ঘবিষিকা মা, এই কথাটা লিখবে। ঘটা কি, জাস্ট সেই সন্তানটাকে লিখতে হবে যে ঘটনা, এই ঘটনা লিখতেই সে কষ্ট পায়। ঘটনা তো প্রশ্নপত্রে দেওয়াই থাকে, প্রশ্নপত্রে দেওয়াই থাকে, ওই প্রশ্নপত্রে থেকে খালি কপি পেস্ট করে এখানে 3 লাইন লিখলেই হবে যে এই ঘটনা এটা। এরপরে হচ্ছে কি বিচার্য বিষয়, ওরা মনে করে রিটেন মনে হয় ভিন্ন। এই হচ্ছে ছেলেপেলেদের মানে আইন না বুঝলে যা হয়। এই যে বিচার্য বিষয়, তো বিচার্য বিষয় সে কি লিখবে, বিচার্য বিষয় লিখবে যে এটা যেহেতু ক্রাইমটা, ওরা তো যেহেতু এখানে আমরা দেখতে পাচ্ছি যে এ দিছে মেলা মানুষকে, এ তো ও অ্যাবেট করছে, প্ররোচনা দিছে কাক, বি কে দিছে, সি কে দিছে, ডি কে দিছে, তোর বাপকে দিছে, তারপরে আমেরিকার জো বাইডেনকে দিছে, ডোনাল্ড ট্রাম্পকে দিছে, পৃথিবীর সবকে যা এভাবে লিখে যখন XYZ বা কত তারিখে দিছে ওর তারিখ বসাচ্ছে, যে ধর যে 25/1/2025 এই যে তারিখ সাল বসাচ্ছে, এই তারিখে আবার PW হানতেন আন্দাজে মানে ডেট ডুট বসে দিবে। ও মনে করবে আরে বাবা কি না কি আসছে কোশ্চিন। আসলে এই বি কিন্তু প্ররোচনাকে দিছে, বি করছে একে মেরে দে, একে মেরে দে, একে মেরে দে, এত তারিখ বসাচ্ছে, আবার একটু পর আর বড় একটা লম্বা তারিখ 20টা তারিখ এর বসে দিয়ে মনে করবে কিরে এই প্রশ্ন তো কমন আসেনি, তার মানে ও গর্ধ বটতলার আইনজীবী, ও বোঝেই না আইন। মূলত এখানে ঘটনাটা এটাই লিখলো, এর বিচার্য বিষয় লিখবে যে সেখানে এই যে এখানে প্ররোচনায় দায়ী কে হবে, দায়ী দায়ী হবে কি না, শুধু কি না লিখবে, এরপর সিদ্ধান্ত দিবে যে হ্যাঁ হবে, দায়ী হবে, টিক দিলে হবে। পরীক্ষায় যদি নাও লেখে খালি টিক দিয়ে আসে, তাও নম্বর কিন্তু ফুল দিবে, বুঝবে যে ও হ্যাঁ। এবার কারণ কি, এখন এই কারণ মানে ধারাগুলোকে ব্যাখ্যা করবে, যে একটা প্ররোচনা দিলে কোন ধারাটা স্পেসিফিক। আমরা জানি যে এখানে কেউ হয়তো নাও জানে যে 107 থেকে 120 পর্যন্ত প্ররোচনা আছে, এতগুলো ধারা লিখে তুলে দিয়েও যদি বলে যে এখানে দেয়া আছে যে যদিও প্ররোচনা দেওয়ার সময় ক্রাইম না ঘটলেও অপরাধ হবে, কিন্তু স্পেসিফিক কোন ধারায় আছে সেইটাও কিন্তু দিলে হবে, কিন্তু ধারা যে লিখতেই হবে এমন না, একটা সন্তান বুঝলেই হলো। কিন্তু ওরা মনে করছে XYZ ক খ গ, আর বাপরে বাপ কি লিখছে রে, আমার তো 14 গোষ্ঠী আমরা এটা পারি না, 115 কি আছে, 111তে কি আছে, প্ররোচনা ভিন্ন, অন্য কাজ ঘটলে কি হবে। হ্যাঁ, এই ইংল্যান্ড যে খুবই জটিল এমন কোনো কথা নয় বন্ধুরা। সো আমরা অনেক রাত হয়ে গেছে, এভাবে পুরো পেনাল কোড আমরা শেষ করব, টেনশনের কিছু নাই। আমরা আজকে এখানেই থাকি, পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আমরা এখান থেকে বিদায় নিচ্ছি। এরপরের ক্লাসে হবে অপরাধজনক ষড়যন্ত্র থেকে 120-এর ক থেকে 120-এর খ থেকে শুরু করে ধীরে ধীরে আমরা আগাবো, সব ধীরে ধীরে, মানে একদম ধমধম করে পড়লে মনে থাকবে না। স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস, ধীরে ধীরে যেতে হবে, ধীরে ধীরে বুঝতে হবে। এই বোঝা যাচ্ছে কিনা কিবরিয়া? আজকে এ পর্যন্তই থাক, যেহেতু সময় চলে গেছে অনেকখানি, আমাদের পুলিশ পদোন্নতির ক্লাস আছে। সো আমরা নুসরাত সাবিহা কই, আমাদের দুর্দান্ত নুসরাত,
নুসরাত মনিও আসেনি, কেউ আসেনি। সো এরা খুব দুর্দান্ত যে একটা সন্তান বুঝে পড়ছে না, কিবরিয়া। সো আজ পর্যন্তই থাক, এরপরে আমরা অন্য টপিকে চলে যাব। এরকম ধরে ধরে যখন পড়ব তখন বোঝা যাবে।